পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরিবেশবিদ্যা নিয়ে আজ আলোচনা করব। এই পরিবেশবিদ্যা বিষয়ের আজ আলোচনার অধ্যায় মানুষ, পরিবেশ এবং তার সুস্থায়িত্ব। এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের যে ভিডিও করেছিলাম সেখানে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পর থেকে আমি আলোচনা শুরু করব। আজকে আলোচনার প্রথম অংশ পরিবেশবিদ্যার বা পরিবেশ পাঠের লক্ষ্যগুলি কি এবং তার উদ্দেশ্যই বা কি। এই পরিবেশ পাঠের লক্ষ্যের কথা বলতে গেলে বলা যায়, জৈব এবং অজৈব পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করা যায় এই পরিবেশ পাঠের মধ্য দিয়ে। দূষণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে চেতনার বিকাশ ঘটানো যায়। পরিবেশগত কারণে ঘটে চলা বিভিন্ন রোগের উৎস, লক্ষণ এবং প্রতিকারের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যায়। প্রাকৃতিক উপাদান সম্বন্ধে সকলকে সচেতন করা যায়। প্রাকৃতিক ভারসাম্য এবং সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায়। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের গুণগত মানকে বজায় রাখা যায় এবং সঠিক পরিবেশ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুস্থায়ী এক উন্নয়ন ঘটানো যায়। এরপরে আসছে পরিবেশ পাঠের উদ্দেশ্য। এই উদ্দেশ্যর কথা বলতে গেলে বলা যায়, পরিবেশ পাঠ করলে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কর্মসূচিকে রূপায়ণ করা যায়। পরিবেশ সংক্রান্ত সমস্যাকে শনাক্ত করে তার সমাধান করা যায় এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সংরক্ষণের এক মূল্যবোধ তৈরি করা যায়। এই পরিবেশ পাঠের প্রয়োজনীয়তার কথা বলতে গেলে বলা যায়, জীবজগতের অস্তিত্বকে বজায় রাখার জন্য জীবজ এবং অজীবজ উপাদানের পারস্পরিক যে আন্তঃক্রিয়া ঘটে, সেই আন্তঃক্রিয়া সম্পর্কে এক সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। জীববৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক গঠন সম্পর্কিত ধারণাকে যেমন লাভ করা যায়, তেমনই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনাও গ্রহণ করা যায়। এছাড়াও দূষণ সম্পর্কিত ধারণা লাভ এবং পরিবেশের ওপর তার সদূরপ্রসারী প্রভাব সম্পর্কে অবহিত হওয়া যায় এবং সম্ভাব্য প্রতিকারের উপায় সম্পর্কে জানা যায়। পরিবেশের বিস্তৃতি সম্পর্কেও ধারণা লাভ করা যায় এবং তার ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে জানা যায়। এছাড়াও প্রাকৃতিক সম্পদের সুস্থায়ী ও বিজ্ঞানসম্মত ব্যবহার করতে শেখায় এই পরিবেশবিদ্যা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। পরিবেশের সঙ্গে মানুষের যে অর্থনৈতিক ও সামাজিক প্রগতির হারের সম্পর্ক আছে, সেই সম্পর্কে ধারণা লাভ করা যায় এবং জনস্বাস্থ্য সম্পর্কেও ধারণা অর্জন করা যায়। পৃথিবীর জনসংখ্যা, জনসংখ্যার বন্টন এবং তার বৈশিষ্ট্য সম্পর্কেও এই পরিবেশবিদ্যা বা পরিবেশ পাঠ করলে জানতে পারা যায়। এছাড়াও পরিবেশের আইন বিষয়ক ধারণাগুলি লাভ করা যায়, যেমন পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া যায়। পরিবেশবিদ্যা শিক্ষার কথা বলতে গেলে বলা যায়, পরিবেশ সম্পর্কে সচেতনতা ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান সঠিকভাবে পৌঁছে দেওয়াই হলো এই পরিবেশবিদ্যা। ডাউন টু আর্থ হলো এমনই একটি বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ভিত্তিক ম্যাগাজিন যা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে। শিক্ষা পরিবেশের সঙ্গে যেমনভাবে সম্পর্কিত, সেই প্রসঙ্গে বলা যায়, আমাদের চারপাশের উপাদানের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়াই হলো পরিবেশ। বিখ্যাত পরিবেশবিদ থমসনের মতে, পরিবেশের যে সমস্ত প্রভাব শিশুর বা ব্যক্তির বাহ্যিক আচরণ, চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সাহায্য করে, তাকেই এক কথায় বলা হয় শিক্ষা। অর্থাৎ শিক্ষা ও পরিবেশ এই দুটি বিষয়ই নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।
তাই শিক্ষা ও পরিবেশ বিষয় দুটি একত্রে বর্তমানে এক নতুন শাখার অর্থাৎ পরিবেশ শিক্ষা হিসেবে স্থান দিয়েছে। পরিবেশবিদ্যার বা পরিবেশ পাঠের সুযোগ সম্পর্কে যে বিষয়গুলি আলোচনা করা যায় সেগুলি হলো, প্রথমেই এই সুযোগকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি প্রয়োগমূলক সূচক এবং অপরটি শিক্ষাক্ষেত্রের সুযোগ। প্রয়োগমূলক সুযোগে বলা যায় শিল্প সংস্থাগুলিতে পরিবেশ বিশেষজ্ঞের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং শিল্পক্ষেত্রে সম্পদ ব্যবহারের সঠিক নিয়মাবলী সম্বন্ধে জানার জন্য এই পরিবেশবিদ্যা জানা প্রয়োজন। দূষণের উৎস এবং তার প্রভাব চিহ্নিতকরণ, গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় পরিবেশ গবেষক এবং বিশ্লেষকের প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলিতে পরিবেশগত সমীক্ষার জন্য পরিবেশের বিশেষজ্ঞের দরকার। পরিবেশ বান্ধব দ্রব্যগুলির বাজারীকরণের জন্য নির্দিষ্ট মার্কেটিংয়ের প্রয়োজন, যাকে এক কথায় বলা হয়ে থাকে গ্রিন মার্কেটিং, যার নম্বর হলো ISO 14000। পরিবেশ সংরক্ষণ এবং সুরক্ষা প্রদানের জন্য ইলেকট্রনিক্স মিডিয়ার যথাযোগ্য ব্যবহারের প্রয়োজন। পরিবেশগত নিয়মনীতি, আইন ও প্রকল্পের যথাযথ প্রয়োগের প্রয়োজন। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় ও তার সুফল সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। শিক্ষাক্ষেত্রে সুযোগের প্রসঙ্গে বলা যায়, এই পরিবেশবিদ্যা শিক্ষাক্ষেত্রে 8টি বিষয়কে সুনিশ্চিত করে, যার প্রথমটি হলো জীবনবিজ্ঞান, বৃত্তিমূলক শিক্ষা, ভৌতবিজ্ঞান, গণিত, ভূবিদ্যা, সামাজিক বিজ্ঞান, কলাবিদ্যা এবং যোগাযোগ ও সমন্বয়। তাই পরিবেশ বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানের যে শাখায় সমগ্র জীবকুল ও জীবাণুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে পরিবেশের বিভিন্ন জড় উপাদান, জৈব ও অজৈব উপাদানগুলির সম্পর্ক আলোচনা করা হয় এবং পরিবেশের নানান সমস্যা ও তার সমাধানের চেষ্টা করা হয়, তাকেই বলা হয়ে থাকে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান পাঠের লক্ষ্য হিসেবে বলা যায় জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিকতা বোধের উন্মেষ জন্মানো, পৃথিবীর পরিবেশগত অবস্থার অনুসন্ধান করা এবং পরিবেশের সংরক্ষণ, পরিবেশগত সমস্যাগুলির সমাধানের উপায় নির্ধারণ। পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার কথা বলতে গেলে বলা যায় কৃষি, শিল্প এবং বাণিজ্যের সঙ্গে সঙ্গে অন্ন, বস্ত্র এবং বাসস্থান সম্পর্কিত চাহিদাগুলির পরিবর্তন এবং সংস্থাপন সম্পর্কে ধারণা লাভ করা এই পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকে পড়ে। ফ্লোরা এবং ফনার প্রাচুর্য সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তাদের মধ্যে কর্মসমন্বয় নির্ণয় করাও এই পরিবেশ বিজ্ঞান পাঠের মধ্য দিয়েই সম্ভব হয়। বাস্তুতন্ত্র এবং অভিযোজনগত পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায়। দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে এক স্পষ্ট ধারণা তৈরি করা যায়। পৃথিবীর জনসংখ্যা, জনসংখ্যার বণ্টন, জনসংখ্যার বৈশিষ্ট্য, জনস্বাস্থ্যের মান নির্ণয় এবং উন্নয়ন করাও এই পরিবেশ বিজ্ঞান পাঠের মধ্য দিয়েই সম্ভব হয়ে ওঠে। স্থানীয় এবং চারপাশের ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কেও ধারণা লাভ করা যায়। মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া সম্পর্কে অবহিত হওয়া যায়। পৃথিবীকে মানুষের ও অন্যান্য জীবের বসবাসের উপযোগী করে তোলার পদক্ষেপও গ্রহণ করা যায়। তবে এই সমস্ত দিকগুলো ছাড়াও আরও বিভিন্ন অর্থে বিভিন্নভাবে পরিবেশকে প্রয়োগ করা যায়। যেমন এই ক্ষেত্রে বলা যায় দেহাভ্যন্তরীণ পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আবার আসছে স্থলজ পরিবেশ ও বায়বীয় পরিবেশ এবং জলজ পরিবেশ ও মনুষ্য সৃষ্ট পরিবেশ। মনুষ্য সৃষ্ট পরিবেশকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: গ্রাম্য পরিবেশ, শহর এবং নগরের পরিবেশ ও সামাজিক পরিবেশ। তাই এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে উদ্ভিদ এবং প্রাণীর অনুপাত বজায় রাখাও কিন্তু এক গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও পরিবেশের সব উপাদানগুলির মধ্যে সুস্থতা এবং সংরক্ষণের ওপরও পরিবেশের সুস্থতা অনেকটাই নির্ভর করে থাকে। তাই পরিবেশের কাজগুলি সম্পর্কে বলা যায় পরিবেশের যে সমস্ত প্রধান কাজগুলি সেগুলি হলো
বজ্র বিয়োজন এবং সেগুলোর পুনর্ব্যবহারের যথাযথ ব্যবস্থা করা। প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপের দ্বারা উৎপন্ন যে সমস্ত বজ্র পদার্থ সেগুলিকে পরিবেশের বিয়োজন পদ্ধতিতে বিশ্লিষ্ট করে পুনর্ব্যবহারের ব্যবস্থা করা হয়ে থাকে, যার ফলে পরিবেশ দূষণ যেমন কমে যাচ্ছে তেমনই জীবজগৎ ক্ষতিকর বজ্রের হাত থেকেও রেহাই পাচ্ছে। প্রতিটি জীব প্রজাতি সমগ্র জীবনকাল জুড়ে প্রাকৃতিক সম্পদের বিভিন্ন উপাদানগুলিকে ব্যবহার করে থাকে। তাই পরিবেশ নবীকরণযোগ্য সম্পদ হিসেবে অরণ্য, জল ইত্যাদিকে এবং অনবীকরণযোগ্য সম্পদ হিসেবে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদির যোগান কিন্তু আমাদের দিয়ে থাকে। তাই এগুলো প্রাকৃতিক সম্পদের যোগানের মধ্যেই পড়ছে। এছাড়াও জীববৈচিত্র্যের স্থায়িত্ব প্রদান হিসেবেও পরিবেশ কাজ করে থাকে। পরিবেশের বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পরিষেবা যেমন শক্তির প্রবাহ, গ্যাসীয় পদার্থের আদান প্রদান, পরাগযোগ ইত্যাদি এগুলি প্রদানের মধ্য দিয়ে প্রজাতি বৈচিত্র্য, জেনেটিক বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে অটুট রাখা হয়, যার ফলে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের স্থায়িত্বও রক্ষিত হয়। এছাড়াও নান্দনিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি। প্রাকৃতিক পরিবেশ এবং তার মধ্যে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবকুল মানুষের মনে নান্দনিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে, যার ফলে মানুষের মনে শিল্প, সংস্কৃতি, সাহিত্যভাব যেমন গড়ে ওঠে তেমনি তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বোধও তৈরি হয়। তাই পৃথিবী ও জীবের প্রকৃত বাসস্থান হিসেবে এই পরিবেশকে সঠিকভাবে ব্যবহার করা এবং তাকে সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। সূর্য থেকে পৃথিবীর যে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য ভূপৃষ্ঠের গড় উষ্ণতা থাকে প্রায় 22°C, যা জীবের বসবাসের জন্য অনুকূল। পৃথিবীর মধ্যস্থ অভিকর্ষজ বল এবং ভর সৃষ্টি করে এমন এক সাম্য অবস্থা যা বিভিন্ন গ্যাসীয় উপাদানের সঠিক মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। পৃথিবীর বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল জীবজগতের উৎপত্তি ও বিকাশ ঘটিয়ে থাকে। বিভিন্ন জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্য দিয়ে পারস্পরিক আন্তঃক্রিয়া জীবন ধারণের উপযোগী হয়ে ওঠে। তাই এই পরিবেশ ও বসতির পার্থক্যে কয়েকটি পয়েন্ট আমি তোমাদের সামনে এখন আলোচনা করে দেব। পরিবেশের কথায় বলতে গেলে বলা যায় আমাদের চারপাশের যে জীব ও জড় উপাদান দ্বারা গঠিত সামগ্রিক অবস্থা তাকেই এক কথায় বলা হয় পরিবেশ। অন্যদিকে কোনো জীব বা জীবগোষ্ঠী যে নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বসবাস করে থাকে তাকেই বলা হয় বসতি। পরিবেশ সাধারণত এক বৃহৎ অবস্থাকে নির্দেশ করে থাকে, অন্যদিকে বসতি পরিবেশের এক ক্ষুদ্র অংশ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও পরিবেশের প্রভাবের কথা বলতে গেলে বলা যায় ভৌত, জৈব, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান দ্বারা পরিবেশ প্রভাবিত হয়ে থাকে। অপরদিকে নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক, ভৌত এবং জৈব উপাদান দ্বারা বসতি প্রভাবিত হয়ে থাকে। তাই এই বসতি বা বাসস্থান বা হ্যাবিট্যাট সম্পর্কে বলা যায় পরিবেশের সঙ্গে প্রাকৃতিক বাসস্থানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাধারণভাবে যে প্রাকৃতিক পরিবেশ কোনো উদ্ভিদ প্রাণীকুলের অবস্থানকে সুনিশ্চিত করে তাকেই এক কথায় বলা হয় বসতি বা বাসস্থান। এই বাসস্থান বা বসতি প্রধানত চার প্রকারের হয়ে থাকে, যথা 1 নম্বর সামুদ্রিক বাসস্থান, যাকে ইংরেজিতে বলা হয় মেরিন হ্যাবিট্যাট। 2 নম্বর মিষ্টি জলের বাসস্থান, যাকে বলা হয় ফ্রেশ ওয়াটার হ্যাবিট্যাট। মোহনা অঞ্চলের বাসস্থান, যাকে ইংরেজিতে বলা হয় এস্টুয়ারিন হ্যাবিট্যাট। এবং স্থলজ বাসস্থান বা টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট। অর্থাৎ কোনো জীবের বসতি যদি স্বল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হবে অনুবসতি বা মাইক্রো হ্যাবিট্যাট। এরপরে আসছে হোয়াট ইজ ইকোলজিক্যাল নিচ বা বাস্তুতান্ত্রিক নিচ বলতে কি বোঝো। কোনো একটি জীবগোষ্ঠীতে একটি প্রজাতির কার্যগত অবস্থান এবং ভূমিকাকেই বলা হয়ে থাকে বাস্তুতান্ত্রিক নিচ। 1905 সালে বেঙ্গল স্মোক নয়েসেন্স আইন অনুসারে 1974 সালে জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন, 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন, 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন, 1989 সালে বিপজ্জনক বজ্রবিধি, 2002 সালে জীববৈচিত্র্যের আইনগুলি পরিবেশ সম্পর্কিত বিষয়গুলির ওপর পাস হয়ে থাকে। আর 1980 সালে ভারত সরকারের উদ্যোগে পরিবেশ, বন এবং বন্যপ্রাণী মন্ত্রক সংগঠিত হয়েছিল। আজকে আমি তোমাদের পরিবেশবিদ্যার এই মানুষ এবং তার বসতি ও স্থায়িত্ব সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে,
কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।